সকাল সকাল জাংকুককে নিয়ে আসা হলো বাসায় ইউনো হসপিটালে। ওর অবস্থা বেশি খারাপ। সুগা সকালে জাংকুককে বাসায় নিয়ে আসে। কাল রাতে হসপিটালে তুমুল ঝগড়া শুরু হয় দুজনের। জাংকুক যেহেতু খুব কম ব্যথা পেয়েছে তাই সে আর হসপিটালে থাকতে ইচ্ছুক নয়। মাথায় শুধু বোগামকে কিভাবে শাস্তি দেবে সেটাই ভাবছে। জিন ছোট ছেলেকে দেখে জড়িয়ে ধরে, একপাশে সুগা ধরে আছে। জাংকুকের ব্যথা যেহেতু পায়ে, সে দাঁড়িয়ে থাকতে পারছে না। জাংকুক তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা তোমাকে আর কত বোঝাবো বলো। সুগা বিরক্ত হয়ে বলল, আহা মা, ওকে ছেড়ে দাও, এখন কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে, রুমে যেতে দাও ওকে। জিন জাংকুককে ছেড়ে দিল। তার দুগালে হাত দিয়ে ছেলের কপালে চুমু খেলো। আমি চাই তুই সব সময় ভালো থাক বাবা। জাংকুক একটু হাসে। সুগা আর জিন ধরে নিয়ে যায় জাংকুককে তার রুমে। তারা রুম থেকে চলে যাওয়ার পর জাংকুক একা একা চেঞ্জ করে ফেলে। এই সময় তেকে মনে পড়ছে খুব, সঠিক সময় বিয়ে করলে আজ তে তার বউ হয়ে থাকতো, এসব কাজে সাহায্য করতো মেয়েটা। তের কথা মনে পড়তেই হাসি ফুটে উঠলো জাংকুকের মুখে। স্যার, জাংকুকের তো কিছুই হলো না, সে উল্টো সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। বুগাম টেবিলে মাথা দিয়েছিল। জাংকুকের কথা শুনেই মাথা তুলে তাকালো তার দলের ছেলেটা। রক্তিম আবার মুহূর্তে ছড়িয়ে পড়লো মুখে। জাংকুকের জায়গায় ইয়োনো এসে পড়েছিল। দলের লোকদের গাফিলতির ফল এটা। মাথায় ভরপুর চিন্তা ঘুরপাক খাচ্ছে। একদিকে তার দোকান বন্ধ হয়ে আছে, ইনকামের একটা জায়গা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, সাংসারিক ঝামেলা। আর জাংকুকের এরূপ অবস্থার জন্য জাংকুক যদি পুলিশের কাছে তার নাম বলে দেয়, নিশ্চয়ই পুলিশ তাকে ধরবে, সে খেয়ালও আছে তার। সব মিলিয়ে বেহাল অবস্থা বুগামের। তোদের সবার গাফিলতির কারণে জাংকুক সুস্থ আছে। তোদের আসলে আমি আমার দলে রাখি কেন এত টাকা দিই মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না। এমন লম্পট কতগুলোকে রেখে আমি নিজেই নিজের দুর্নাম করছি। বুগামের চিৎকারে ছেলেটা একদম চুপসে যায়। বাকি সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলে। বুগামকে শুধু আজ তাদের এসব বলছে না, এটা তার নিত্যদিনের বলা কথা। এমন কোনো দিন নেই যে বুগাম তাদের দলের লোকদের উপর চিৎকার করেনি। জাংকুকের দলের মিনহুকে জলদি বল আমার সাথে দেখা করতে। কাল দেখলাম না ওকে বউয়ের সাথে সময় কাটাচ্ছে নিশ্চয়ই। অনেক উচ্চস্বরে কথাটি বলে বুগাম। তার মন চাচ্ছে মিনহুকে মাটিতে পুঁতে ফেলতে। মেজাজ চরম পর্যায়ে গরম হয়ে আছে। মিনহুকে কল দেওয়ার প্রায় 20 মিনিট পর বুগামের অফিসে আসে। মিনহুকে দেখেই যেন বুগামের শরীরে আগুন ধরে যায়। এত কিছুর পরও মিনহুকে কেন দেখা যায়নি? রাগে টেবিলের উপর থাকা পানি গ্লাস মিনহুর মুখে মারে। খুব আনন্দে আছিস তাই না? খুব ফুর্তি করছিস? একবারও কাল দেখা করতে আসলি না কেন? বলেছিলাম না জাংকুকের সম্পূর্ণ প্ল্যান আমায় জানাবি, কিন্তু তুই কি করেছিস? আর তুই জানিস জাংকুকের জন্য আমার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। শুনেছিস কারো কাছ থেকে? জাংকুক এত প্রমাণ কোথায় পেল বল? মিনহু লজ্জায় মাথা নিচু করে আছে। তার বউর ডেলিভারি ছিল কাল। এমন না যে জাংকুকের কাছেও গিয়েছে, কারোর সাথে দেখা করে নিছে। বউয়ের জন্য চিন্তায় কোনো কিছুর খবর নেওয়া হয়নি। বোগামের সে প্রতিশোধের আগুনে পাগল হয়ে গিয়েছে। বুঝতে বেশি সময় লাগলো না মিনহুর। মিনহু নিচু স্বরে বলে, স্যার আমার বউয়ের কাল ডেলিভারি ছিল। জাংকুক স্যারের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেখানেও যাইনি। বোগাম আর বলতে দিল না মিনহুকে, ধমক দিয়ে চুপ করিয়ে দিল। শোন, বেশি চালাকি কখনো করার চেষ্টাও মাথায় আনবি না। যদি আমার সাথে এমন করার দুঃসাহস দেখিয়েছিস তাহলে বুঝবি এই বোগাম কি জিনিস। দ্রুত পা ফেলে বোগাম সেখান থেকে চলে যায়। মিনহু মাথা দুপাশ ঘুরিয়ে সবাইকে দেখে নিল। উপস্থিত সবাই মাথা নিচু করে আছে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিনহু আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আজ বৃষ্টি হচ্ছে মুষলধারে। তে ইয়নমিনকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দুজন বৃষ্টি দেখছে। কারেন্টও নেই, তাই তারা বারান্দায় এসেছে। জিমিন সুগার সাথে কথা বলছে। তে আর ইয়নমিন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। জিমিন ফোনের এক পাশে শুয়ে আছে। সুগা ভিডিও কল দিয়েছে। আজ আসবে বাসায়? জিমিনের শরীর খুব দুর্বল, তাও বলল হ্যাঁ আসবো। আমার তো উচিত একবার জাংকুককে দেখে আসা, না হলে মানুষ কি ভাববে। শোনো জিমিন, শরীর ভালো থাকলে আসবে, না হলে আসার দরকার নেই। আর মানুষের ভাবাভাবিকে এত পাত্তা না দেওয়াই ভালো। আজ অনেক পলিটিক্যাল লোকজন বাসায় আসবে জাংকুকের সাথে দেখা করার জন্য। তাহলে তো মায়ের উপর আজ অনেক চাপ পড়বে। আর আমি মাকে একটু টুকটাক হেল্প না করলে ওনার কাজ শেষ হয় না। আমি আসবো আজ, তারপর বিকেলেই চলে আসবো। এখন তো সবে মাত্র 11টা বাজে। সুগা তার অফিসে বসে আছে। এসো, সমস্যা নেই, আমি গাড়ি পাঠাবো তোমার জন্য। আচ্ছা আচ্ছা, শোনো তেকেও নিয়ে এসো তোমার সাথে, তারপর দুজন একসাথে বিকেলে চলে যেতে পারবে, সমস্যা নেই। তুমি রেডি হয়ে আমাকে একটা কল দিও, আমি আসবো তোমাদের নিতে। জিমিন মাথা নাড়ায়, কল কেটে দেয়। শোয়া থেকে উঠে বসে। এক্ষুনি গেলে জিনকে কিছু হেল্প করতে পারবে। জিমিন ঠিক করলো এই সময়ে যাবে ওই বাড়িতে। তেকে বলার আগে জেনির কাছে গেল পারমিশন নেওয়ার জন্য। জেনি শোনার পর তেকেও যাওয়ার অনুমতি দিল। জিমিন আবার আসে রুমে। তেকে ডাক দেয়। জিমিনের ডাকে তাড়াতাড়ি ইয়নমিনকে নিয়ে রুমে আসে তে। আপু ডেকেছিলে? তারপর জিমিন বলে আমি আর তুই এখন ও বাসায় যাচ্ছি। তে কিছুটা অবাক হয় কথাটা শুনে। আপু
আমি কিভাবে? আর মা যেতে দিবে না। আমি মাকে বলেছি আর মা অনুমতিও দিয়েছে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পর সুগা আসবে আমাদের নিতে। তে মাথা নাড়ায়। ইয়নমিনকে বেডে বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় তে। তারপর তে রেডি হয়ে নেয়। তাদের রেডি হওয়া শেষে জিমিন কল দেয় সুগাকে। সুগা এসে তাদের নিয়ে যায়। আজকে অনেক গার্ড বাসার সামনে। তে তাদের দেখে ভ্রু কুঁচকে ফেলে। তার মাথায় শুধু এটাই ঘুরছে, আর কোনো সময় তো এরা থাকে না, আজ এত গার্ড বাসার সামনে থাকার কারণ বুঝছে না তে। সুগা গাড়ি থামায় বাসার সামনে। জিমিন তের হাত ধরে ঢুকে বাসার ভিতরে। জিন বেশ অবাক হয় তাদের দেখে। এসে জিমিন কার থেকে একসাথে জড়িয়ে ধরে। তোমরা আসবে আমি ভাবিও নি, এসেছো আমি খুব খুশি হয়েছি। জিমিন এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে জিনকে। আপনার ছেলে বলল আজ বাসায় অনেক অতিথি আসবে, আমাদের আরো পরে আসার কথা ছিল, কিন্তু আপনি একা সামলাতে পারবেন কিনা সবকিছু, তাই তাড়াতাড়ি এসে পড়েছি। তে জিমিনের দিকে তাকায়। তার বোন একবারও বলেনি আজ যে এ বাসায় অতিথি আসবে। জিন একটু হেসে বলে, আচ্ছা যাও, তোমরা জাংকুকের সাথে দেখা করে এসো, তোমাদের দেখলে ও আমার থেকে বেশি অবাক হবে। জিমিন সোজা হয়ে দাঁড়ায়। জি মা, যাচ্ছি, কিন্তু বাবা বাসায় নেই। জিন ইয়নমিনকে কোলে নিয়ে বলে, আরে আর বলো না, সে কাউকে না জানিয়ে কাজের জন্য ঢাকায় গিয়েছে। গত রাতে আমাকে বলেছে। সুগা আজ সকালে বাসায় এসে তো অনেক বকেছে তার বাবাকে। সে চুপ করে জিমিন আর জিনের কথা শুনছে। আপাতত সে নীরবতা পালন করছে। মা, ইয়নমিনকে আমার কোলে দিন, আমরা সবাই দেখা করে আসি জাংকুকের সাথে। জিমিন ইয়নমিনকে কোলে নিল। তেকে হাত ধরে নিয়ে গেল জাংকুকের রুমে। রুমটা অন্ধকার করে রেখেছে। তে জিমিনকে বলল, আপু উনি মনে হয় ঘুমাচ্ছে। গলার স্বর একটু উঁচু করে জিমিন বলল, দেবর সাহেব ঘুমাচ্ছেন আপনি? জাংকুক রুমের সব লাইট বন্ধ করে শুয়েছিল। জিমিনের কথা শুনে ঘুম উড়ে যায় তার। উঠে বসে, না লাইট অন করুন, ঘুমাইনি আমি। জিমিন লাইট জ্বালিয়ে দেয়। জাংকুক হঠাৎ তেকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। জিমিনের সাথে যে তে আসবে এটা যেন বিশ্বাসই হচ্ছে না তার। জিমিন জাংকুকের পাশে এসে দাঁড়ায়। ইয়নমিনকে জাংকুক তার কাছে টেনে নেয়। মেয়েটা চাচ্চুকে পেয়ে তার বুকে মাথা দিয়ে ফেলে। জাংকুক আদুসা হয়ে বসে আছে। কি অবস্থা এখন তোমার? জাংকুক মাথা নাড়ায়। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটাই ভালো আছি। কখন এসেছেন আপনারা? জিমিন হেসে বলে, এই তো কিছুক্ষণ আগে এসেছি। জাংকুক তের দিকে তাকিয়ে ছোট ছোট করে উত্তর দেয়, ও আচ্ছা, আমি মায়ের কাছে যাই। তে তুই কথা বল জাংকুকের সাথে, আমি একটু মাকে হেল্প করি গিয়ে। তে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। জিমিন চলে গেল। জাংকুকের চোখগুলো ছোট ছোট করে তের দিকে তাকিয়ে আছে। ওদিকে ঘুরো। তে বুঝলো না জাংকুকের কথা। বুঝিনি। তারপর জাংকুক বলল, ওদিকে ঘুরতে বলেছি। তে অবুঝের মতো ওদিকে ঘুরলো। জাংকুক একটু হেসে তেকে তার হাত ধরে টেনে বসালো তার সামনে। তের পিঠ থেকে আছে জাংকুকের বুকে। তে তো রীতিমতো কাঁপছে। আসবে বলনি তো? তে কাপা কাপা সরে বলে, আপনি এসেছে, আমি আগে জানতাম না, বলার পর তারপর জেনেছি। জাংকুক এক হাত দিয়ে তের হাত চেপে ধরে আছে, আরেক হাত দিয়ে ইয়নমিনকে আলতো করে মাথায় হাত বুলাচ্ছে। ইয়নমিন, তোমার খালামণিকে একটু মাইর দি। ইয়নমিন মাথা নাড়ায় দুপাশে। তে মাথা ঘুরিয়ে ইয়নমিনকে দেখলো। জাংকুক তার মাথাটা নিয়ে ঠেকায় তের মাথায়। জাংকুক মাতাল করা কণ্ঠে বলে, প্রেয়সী, তুমি আমার হৃদয়ে বয়ে আনা অদৃশ্য শান্তি, সুখ, এই যে এখন তোমায় দেখছি, আমার সব ব্যথা সেরে গিয়েছে। সবার সামনে জাংকুক বসে আছে। বিকেলে সেই সময় সব লোকজন আসে। সবাই একত্রিত হয়ে কথা বলছে। জাংকুক চুপচাপ কথা শুনে যাচ্ছে। অনেক মানুষ এসেছে তাকে দেখার জন্য। তে জিমিনের কাছে যাওয়ার সময় জাংকুককে চোখে পড়লো তার। সেদিকে আর না দেখে জিমিনের কাছে চলে গেল। জিমিন একা রুমে শুয়ে আছে। ইয়নমিন এতক্ষণ তের কাছে ছিল, এখন সে আবার বলছে তার মায়ের কাছে যাবে। আপু, ইয়নমিন তোমাকে খুঁজছে। জিমিন তড়িঘড়ি করে উঠলো। ভীষণ খারাপ লাগছে তার। আজ কাজের চাপ অনেক ছিল। এই মেয়েটাও আমায় ছাড়া থাকে না। জানে মা অসুস্থ, তারপরে এমন করা লাগে তার। তে ভ্রু কুঁচকে চাইলো বোনের দিকে। এমন করছো কেন? বাচ্চা মানুষ, বুঝে সব। ইয়নমিনকে কোলে নিল জিমিন। বাচ্চাটা একদম চুপ হয়ে আছে। মায়ের রাগকে বরাবরের মতো খুব ভয় পায়। তের কথায় জিমিন তাকালো তার দিকে। তে আবারও বলে, বাসায় যাবে কখন? সন্ধ্যা হতে বেশি দেরি নেই, আর সন্ধ্যা করে গেলে মা বকবে তোমায়। জিমিন মাথা নাড়ায়। হ্যাঁ যাবো, মাকে বলে নেই। জিন এসে উপস্থিত হলেন জিমিনের রুমে। তেকে দেখেই জিন হাসি দিলেন। প্রত্যুত্তরে তেও হাসলো। জিমিন বিছানা থেকে সরে জায়গা করে দিল জিনকে বসার জন্য। জিমিন স্বাভাবিক স্বরে বলে, মা আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে, আর সন্ধ্যা হয়ে গেলে মা বকবে।
জিনের হাস্যোজ্জ্বল মুখটি মুহূর্তেই উধাও হয়ে গেল। তুমি এখন আর বাসায় থাকো না, কেমন জানি খালি খালি লাগে সব। কবে যে দু বোন একবারের জন্য আমার বাসায় আসবে, আমি শুধু সেই কথাই ভাবি সারাক্ষণ। আচ্ছা তোমরা রেডি হয়ে থাকো, সুগাকে বলবো দিয়ে আসতে। মাথা নাড়ায় জিমিন। জিন গিয়ে সুগাকে ডেকে আনলো। সুগা কোমরে হাত দিয়ে জিমিনকে দেখে যাচ্ছে। তার বউটা চলে যাবে ভেবেই মন খারাপ হতো। ওই বাসায় গিয়ে জিমিনকে দেখে আসতে পারবে, কিন্তু তার কাজের এত চাপ থাকে, খুব কম সময়ে যেতে পারবে ওখানে। সুগা বাবা তুই ওদের দিয়ে আয়, বিকেল থাকতে থাকতে। জিমিন তো অসুস্থ, তাই তাড়াতাড়ি দিয়ে আসা ভালো। সুগা স্বাভাবিক স্বরে বলে, ঠিক আছে। আচ্ছা তোরা বের হয়ে নিচে আয়, আমি তেকে নিয়ে জাঙ্কুকের কাছে যাচ্ছি। জিন তে আর ইয়নমিনকে নিয়ে নিচে চলে গেল। জিমিন ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে নিল। সুগা এখনো তার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন নেই। জিমিন সুগার সামনে এসে দাঁড়ায়। সুগার দুপাশের কোমরের থেকে হাত ছড়িয়ে দেয়। চলো নিচে যাই। সুগা জিমিনের হাত টেনে এনে তার সাথে একদম মিশিয়ে নিল। জিমিন দু হাতে আঁকড়ে ধরেছে সুগাকে। সুগা একটু নিচু সুরে বলল, তুমি চলে যাবে, ভালো লাগছে না গো, তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? জিমিন ভ্রু কুঁচকে ফেলে। হঠাৎ সুগার এরূপ ভালোবাসা ঠিক হজম করতে পারছে না। আজ এত ভালোবাসা দেখাচ্ছ যে? সুগার মুখটা ছোট হয়ে যায়, আবার তৎক্ষণাৎ হেসে জিমিনের গালে মৃদু কামড় দিয়ে বলে, না ভালোবাসলে তোমার এক মেয়ে হয়েছে কিভাবে, আবার আরেকজন আসছে কিভাবে বলো? জিমিন তার গাল ধরে দাঁড়ায়, একটু রাগী স্বরে বলে, বুড়ো হয়েছ, তারপরও এসব কথা কমলো না, নির্লজ্জ পুরুষ কোথাকার। সুগা একটু উচ্চ স্বরে হাসে। জিমিনের কপালে তার ঠোঁট ছুঁয়ে দেয়। জিমিনের জন্য বরাবরের মতো সুগা নির্লজ্জ পুরুষ। রেখে থাকা বেন সুগা হাতে নিল। জিমিনের হাত ধরে বেরিয়ে গেল রুম থেকে। জিন থেকে বসালো জাঙ্কুকের পাশে। তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি। যারা যারা জাঙ্কুককে দেখতে এসেছিল সবাই চলে গিয়েছে। আরেম বাসায় না থাকার কারণে জাঙ্কুক একাই বসেছিল নিচে। ইয়নমিন জাঙ্কুক আর তের মাঝে যে জায়গা ছিল ওখানে বসে পড়লো। জাঙ্কুক তার দিকে তাকানো মাত্রই একটা মুচকি হাসি দিল। জিন জাঙ্কুকের আরেক পাশে এসে বসে। তের পরীক্ষার মাঝখান দিয়ে আর একদিন বাকি। আমি ওর প্রথম পরীক্ষার দিন যাবো ওদের বাসায়। তুই শুধু সুগাকে বলিস আমাকে যেন দিয়ে আসে। জাঙ্কুক পরপর মাথা নাড়াচ্ছে। তে জাঙ্কুককে দেখে হাসছে। জিন জাঙ্কুকের হাত ধরে বলল, তুই যাবি না? আর তুই তো অসুস্থ, এখন যাবি কিভাবে? জাঙ্কুক তের দিকে না তাকিয়ে উত্তর দেয়, যাওয়ার কথা পরে, সেটা তো আমি নিজ ইচ্ছেতেই যেতে পারি। তোমার হবু ছোট বৌমা যদি বলে তাহলে যাব, অসুস্থ থাকার পরও যাব। জিন তাকায় তের দিকে। তে ঘাবড়ে যায়। সে এখন কি বলবে মাথায় আসছে না। এই এমপি সাহেব শুধু তাকে লজ্জায় ফেলে দেয়। এমন মুহূর্তে সুগা আর জিমিন আসে। তে উঠে দাঁড়ায় তাদের দেখে। জাঙ্কুক একবার তের দিকে তাকালেও পরক্ষণে জিন আর সুগার দিকে নজর দেয়। ইয়নমিন তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়। সুগা তার একমাত্র রাজকন্যাকে দেখে খুলে নেয়। জিমিন জিনের পাশে গিয়ে দাঁড়ালো। জিমিন জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, ঠিক মতো চলবেন দেবর সাহেব। জাঙ্কুক হাসে জিমিনের কথায়। জি আপনিও। জিন এসে জিমিনের কাঁধে হাত রাখে। শোনো বৌমা, নিজের খেয়াল রেখো, খাওয়া দাওয়া ঠিক মতো করো। আর শোনো, তুমি এখন অসুস্থ, তাই ইয়নমিনের সাথে খাবার নিয়ে এত দৌড়াদৌড়ি করো না। নিজের ভালো থাকাটা আগে ভেবো। সুন্দর মতো চলো, মা সব সময় দোয়া করি তোমার জন্য। জিমিন হাসে জিনের কথায়। বিয়ের 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু কখন জিন তার সাথে উচ্চস্বরে কথা বলেনি। প্রথম তার কাজ করতে অসুবিধা হলেও তিনি সব সামলে নিতেন। যেভাবে একজন মা তার সন্তানকে স্নেহ করে, একইভাবে জিন জিমিনকে প্রতিনিয়ত তার সন্তানের মতো স্নেহ করে। জিমিনের চোখে বিন্দু বিন্দু পানি এসে জমা হয়। পানি গড়িয়ে পড়ার আগে আঙুল দিয়ে মুছে ফেলে। জিমিন আর সুগা বের হয়ে আসে বাসা থেকে। জিন এবার তের হাত ধরে, শুনো, তুমিও তোমার খেয়াল রেখো, পরীক্ষা নিয়ে বেশি টেনশন করো না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। তে একবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। যাওয়ার সময় সে ভেবে রেখেছে জাঙ্কুক হয়তো বা কিছু বলবে, কিন্তু জাঙ্কুক কিছুই বলেনি। তে বের হয়ে আসে বাসা থেকে। জিনও আসে তাদের পিছনে। প্রায় আধ ঘন্টা পর তারা বাসায় আসে। সুগা আবার চলে গিয়েছে বাসায়, অন্য একদিন এসে থাকবে। 5 দিন পর জাঙ্কুক সম্পূর্ণ সুস্থ, পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জেল দিয়ে চুলগুলো সেট করে নেয়, হাতে ঘড়ি পরে। আজ অনেক দিন পর নিজেকে একটু স্বাধীন লাগছে। পুরো 5 দিন একদম
বাসায় ছিল। বাসায় প্রচুর হাঁটাহাঁটির ফলে মাঝখান দিয়ে পা ফুলে গিয়েছে। এরপর থেকে জিন আর বাসা থেকে বের হতে দেয়নি। জাংকুক তৈরি হয়ে নিচে নামে। জিন টেবিলে নাস্তা রেখে দিয়েছে। জাংকুক নাস্তা করে একবার মোবাইলের সময় দেখে। এখন থেকে নিজের সঙ্গে গার্ড রাখবে। সবাইকে খবর দেওয়া হয়েছে। এই 5 দিন ছুটিতে ছিল। ফুকি তাদের ছুটি দিয়েছে। ইউনো এখনো সুস্থ হয়নি। জাংকুক আজ সর্বপ্রথম ইউনোর সাথে দেখা করতে যাবে তার বাসায়। জাংকুক নাস্তা সেরে বের হয়। জিন বারবার করে বলে দিয়েছে যেন মাথা ঠান্ডা রাখে, কিন্তু তার মনে শুধু বেগমকে শাস্তি দেওয়ার কথা ঘুরছে। জিন জানে জাংকুক কোনো না কোনো ভাবে বেগমের সাথে দেখা হলেই নিশ্চয়ই মাথা গরম করবে। সেই পরিপ্রেক্ষিতে জিন কথাটা বলে। জাংকুক ইউনোর বাসায় আসে। ইউনোর চিকিৎসা পুরো খরচ জাংকুক বহন করে। তোফায় জাংকুক নিশ্চুপ হয়ে বসে আছে। ইদানিং এখন আর মিনহুকে দেখা যায় না। সেদিন মিনহু দেখা করতে আসে। জাংকুক বেশি কথা বলেনি তার সাথে। ভেবেছে মিনহু কি কি করেছে কিছুই জাংকুক জানে না, কিন্তু সে সব জেনে গিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। তারপর মিনহুকে জাংকুক ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় করিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। ইউনোকে নিয়ে আসে তার ছোট বোন। জাংকুককে দেখা মাত্রই সালাম দেয়। ইউনো জাংকুকের সাথে কাজ করার পর এই প্রথম জাংকুক ইউনোর বাসায় এসেছে। ইউনোকে কাট কাট গলায় বলে, এভাবে কতদিন বাড়ি থাকবে? সূর্যের আলো, দিনের প্রাকৃতিক বাতাস, রাতের আলো, কেউ তোমাকে দেখে তো? আসলে ইউনো ভেবাচিকে খেয়ে গেল জাংকুকের কথায়। এটা কি তাকে অপমান করা হলো? মাথা নিচু করে ইউনো বলল, স্যার আপনি তো দেখতেই পারছেন আমি অসুস্থ। সুস্থ হলে কাজে ফিরবো। থমথমে অবস্থা। পর্দার আড়াল থেকে ইউনোর বোন আর তার মা কথা শুনছে। জাংকুক সেদিকটায়ও একবার তাকালো। জাংকুক তার পাশের জায়গাটায় সবসময় ইউনোকে মিস করে। ইউনো ছলছল নয়নে তাকায়। চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে তার। একদিকে এরকম অসুস্থতা, আরেকদিকে কাজ। জাংকুক স্যার দলের প্রতি মায়া কোনোটাই বলতে পারছে না সে। জাংকুক উঠে ইউনোর কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে ছাড়া আমি কিছুই শুরু করব না। জাংকুক তার পাশে তাড়াতাড়ি ইউনোকে দেখতে চায়। যতদিন জাংকুক বেঁচে থাকবে ততদিন ইউনোকে বাঁচিয়ে রাখার সর্বচেষ্টা চালিয়ে যাবে। জাংকুক নাম যতদিন থাকবে ততদিন ইউনো নামটিও থাকবে। তুমি আমায় বাঁচিয়েছো, নিঃস্বার্থভাবে দিনরাত খেটেছো আমার এবং আমার দলের জন্য। তোমার এসব কথা জাংকুকের মনে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। খুব জলদি আমি ইউনোকে সুস্থ দেখতে চাই। শরীরের সুস্থতার দিকটা আল্লাহর হাতে, আর মনের সুস্থতা তুমি ফিরে আনবে, মজবুত রাখবে। সূর্যের আভা ছড়িয়ে পড়ে ইউনোর চোখে মুখে। দূর থেকে তার মা পর্দার আড়াল থেকে ক্রমাগত চোখ মুছে যাচ্ছে। মানুষটা সত্যি উদার মনের। ইউনোর বোন জাংকুকের এমন কাণ্ডে হেসে যাচ্ছে। তার বান্ধবীর থেকে শুনেছে জীবন জাংকুক অমায়িক মনের মানুষ। আর প্রত্যেকটি কথা হিসেবে মিলে যাচ্ছে। জাংকুক বের হয়ে আসে ইউনোর বাড়ি থেকে। এবার তার অফিসে যাবে। অনেকদিন পর তার চিরচেনা জায়গা দেখে হাসলো। এবার পুরনো কাজ নাড়া দিতে হবে। আজও বেশ কয়েকজন দেখা করতে আসলো জাংকুকের সাথে। সব পলিটিক্যাল মিটিং। কাজ শেষ করে বেগমকে নিয়ে রিসার্চ করতে বসলো। ল্যাপটপে ডুবে আছে। 3 ঘন্টা পর সব কাজ সফল হলো। এবার শুধু বেগম তার ফাঁদে পা দিলেই হবে। জাংকুক তার চেয়ারে মাথা এলিয়ে দিয়ে হাসছে। বেগমের জন্য এবার সত্যি ভীষণ কষ্ট। জাংকুক বেশ কিছুক্ষণ রেস্ট করলো। মনকে তার আর রেস্ট দেওয়া যাবে না থেকে ছাড়া, তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। প্রায় টানা 3 দিন তার প্রেয়সীর সাথে দেখা হয়নি। জাংকুক আজ তার গার্ডদের নিয়েই আজ সেখানে গেল। প্রতিবার যে জায়গায় তের সাথে দেখা হয় সেখানেই গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয়। বাহির থেকে অন্য একটা রুমের জানালা দেখা যাচ্ছে। জাংকুক কল দেয় তের মোবাইলে। অনেকবার ট্রাই করার পর বন্ধ বলছে। এবার জিমিনের মোবাইলে কল দেয়। একবার রিং হওয়ার পর রিসিভ করে। জাংকুক তের সাথে দেখা করবে এবং করার জন্য তাদের বাসার নিচে অপেক্ষা করছে। কথাটি কোনো রকম ভনিতা না করেই সোজা সাপটা জিমিনকে বলে। আশ্চর্যের বিষয় জিমিন রাজি হয়ে গেল। কলটা কেটে দেয় জাংকুক। জিমিন যেহেতু তার রুমে ছিল তাই সে আবার তের রুমে গেল। তে পড়ছে বসে বসে। জিমিন সহজ সরল ভঙ্গিতে বলে, জাংকুক এসেছে দেখা করতে, তুই যা দেখা করে আয়। হঠাৎ এমন সময় জাংকুকের কথা শুনে পরপর পলক ঝাপটায়। উনি এখন কিন্তু কেন? দেখা করতে এসেছে তোর সাথে, বাবা মায়ের সাথে কথা বলছে। এখন আর আসবে না এদিকটায়, তুই নিশ্চিন্তে যেতে পারিস। মাথায় ঘুমটা টেনে নিল। আপুর কথায় ভরসা পায়। তে বাসা থেকে বের হয়ে জাংকুককে দেখতে পায়। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক হাসছে প্রেয়সীকে দেখে। তে অনেকটাই দূরে দাঁড়িয়ে আছে।
একদম আমার সামনে এসে দাঁড়াও, সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাও। তে পলকহীন ভাবে তাকায়, অনেকটাই সামনে এগিয়ে যায়, তবুও জাঙ্কুকের কাছে সেই দূরত্বই লাগে। এর কবজি ধরে টেনে তার সামনে দাঁড়া করা, একটু জড়সড় ধমক দিয়ে বলল, এই বলেছি না সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাঁড়াতে, কথার অবাধ্য হও কেন তুমি? জাঙ্কুক ভালো করে দেখে নিচ্ছে তার প্রেয়সীকে, যেন কত বছর দেখেনি এই মায়াময়ী কন্যাকে। এক্সাম কেমন হচ্ছে তোমার? তে মাথা নাড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। কে একটু জানানোর জন্য বলে, আমি তোমার ভালো রেজাল্ট চাই, তাহলে জনগণ বলবে এমপির বউ এইচএসসিতে ভালো রেজাল্ট উঠাতে পারেনি, পরিশেষে মান সম্মানটা আমারই যাবে ম্যাডাম। ভ্রু কুচকে তাকাইতে, আমার এক্সাম ভালো হচ্ছে আশাবাদী, আপনার মান সম্মান যাবে না এমপি সাহেব? জাঙ্কুক অবাক হয়। এমপি সাহেব, খুব সুমধুর ছিল বাক্যটি। এক হাত দ্বারা পিঠ আঁকড়ে ধরে আরেকটু সামনে আনে তেকে, সাথে সাথে তে চোখ বন্ধ করে ফেলে, পরক্ষণেই আবার দূরে সরিয়ে দেয় জাঙ্কুক। দু বাহুতে হাত রেখে হেসে বলে, আপনার এমপি সাহেব এতটাও বেসামাল নয়। একটি পবিত্র শব্দ 3 বার উচ্চারণ করে আপনাকে সম্পূর্ণভাবে আমার করে নিব, কিন্তু যেখানে থাকবে না কোন রূপ বাধা। আর সেই দিনটি খুবই কাছে।